রমেশ খুব চিন্তিত অবস্থায় কাঠের বান্ডেলগুলো নিয়ে আসে। অনামিকা নিজের মেয়ে ভাবনাকে পড়াশোনা করাচ্ছিল। রমেশ কাঠগুলোকে উনুনের পাশে রেখে দেয়। অনামিকা, তারা কোথায়? কে? তুমি কাদের কথা জিজ্ঞাসা করছো গো? মানে তারা এখনো আমাদের বাড়ি আসেনি। ওফো, তুমি কার নিয়ে জিজ্ঞাসা করছো? যখন থেকে এসেছো শুধু বলে যাচ্ছ তারা তারা। তারা কে একটু শুনি দেখি। হ্যাঁ বাবা, সে কে? অনামিকা, বাইরে এসো তো, কিছু প্রয়োজনীয় কথা বলার আছে। আমি খুব ভালো করে জানি ভেতরে গেলে তুমি কি কথা বলবে। আমি তাই মোটেও আসবো না। তোমার যদি কিছু বলার থাকে এখানেই তুমি বলো। ওফো অনামিকা, এখন আমি খুব চিন্তায় আছি। চিন্তায় আছো? সেটা কি জন্য গো? কি জন্য চিন্তিত বলে দিলে আমি জানি তুমিও চিন্তায় পড়ে যাবে অনামিকা। আমি চিন্তায় পড়ে যাব। আসল ব্যাপারটা কি গো? যখন আমি জঙ্গলে কাঠ কাটছিলাম ঠিক সেই সময় অমৃতা আর অজয় এই গ্রামের দিকেই আসে। মনে হলো আমাদের বাড়িতেই তারা আসছে। এসে দেখলাম তারা এখানে আসেনি। যদি অমৃতা অজয় হয় গাড়িতে, বা অন্য কেউই বা হোক, তুমি এত চিন্তিত কেন? আমার তো মনে হচ্ছে তুমি একটা কিছু ভুল দেখেছ। কোনো অন্য অজয় অমৃতাকে এই গ্রামে আসতে দেখে তুমি উল্টোপাল্টা ভেবেছ। অমৃতা আর কেউ নয়, তোমার নিজের বড়লোক বান্ধবী। আর অজয়, যে তোমাকে কখনো খুব ভালোবাসত। যেই মুহূর্তে তুমি আমার গলায় মঙ্গলসূত্র পরিয়েছ সেদিন থেকে, সে সময় থেকে আমি সব কিছু ভুলে গেছি। এটাও ভুলে গেছি যে অজয় আমাকে কখনো ভালোবাসত। কিন্তু তারা আমাদের গ্রামে কেন এসছে? এসব কথা ভাবা বন্ধ করে যাও দেখি চাষের জমির দিকে। শাশুড়ি মা বলেছেন আর সেখানে গিয়ে তিনি সব ঘাসগুলো কাটবেন। অনামিকার এভাবে বলার পরে রমেশ সেখান থেকে চলে যায়। খুব সুন্দর ফুলের বাগানের মধ্যে একটা গেস্ট হাউস ছিল। বাইরে দুটো চেয়ার রাখা ছিল, যেখানে বসে অমৃতা আর অজয় চা খাচ্ছিল। ঠিক সেই সময় কাজের লোক কমলা সেখানে এসে হাজির হয় আর মনে মনে ভাবে, দেখতে সুন্দর আর ভালো লোকেদেরই কিন্তু মাথায় ভালো বুদ্ধি হয় না। তাই বোধ হয় না জেনেই যে অজয়বাবু কী রকমের মানুষ তাকে বিয়ে করে নিল। নিজের মৃত্যুর দিকে এগিয়ে সে নিজেই এসেছে, কারণ অজয় সুন্দরী মেয়েদেরকে বিয়ে করে এখানে নিয়ে আসে, তারপর তাদেরকে হত্যা করে দেয়। একথা ভাবছিলই ততক্ষণে, কিছু প্রয়োজন হলে আমি তোমাকে ডাকবো, এখন তুমি ভেতরে যাও, গিয়ে নিজের কাজ করোগে। আচ্ছা দিদিমণি। একথা বলে কমলা সেখান থেকে চলে যায়। এই গ্রামে এত সুন্দর গেস্ট হাউস আছে তা নিয়ে তো তুমি কখনো বলনি। তোমাকে আমি সারপ্রাইজ দিতে চাইছিলাম, তাই তোমাকে জানাইনি অমৃতা। এটা খুব সুন্দর। এই উপহারটা আমি কখনো ভুলব না। চিরজীবন আমি মনে রাখবো গো। ঠিক আছে অমৃতা, তুমি চা খেয়ে ঘরের ভেতরে চলে যেও। ভয় পাবে না কিন্তু। আমি শহরে যাচ্ছি কিছু খাবার দাবার জিনিস নিয়ে আসার জন্য। ফিরে আসতে তোমার কত সময় লাগবে গো? হ্যাঁ, শহরে গিয়ে আসতে অন্তত 1 ঘন্টার মতন সময় তো লাগবে। কিন্তু কেন অমৃতা? 1 ঘন্টা একা গেস্ট হাউসে বসে আমি কি করব? আমি কমলাকে সঙ্গে করে নিয়ে একটু গ্রাম ঘুরে আসব। আচ্ছা বেশ, যাও, গিয়ে গ্রামটা ঘুরে এসো। ততক্ষণ বাকি ব্যবস্থাগুলো করছি। থ্যাংক ইউ অজয়। একথা বলে অমৃতা কমলাকে সঙ্গে করে নিয়ে মাটির রাস্তা হয়ে যেতে লাগে। কমলা, এই গ্রামে অনামিকা কোথায় থাকে তুমি জানো কি? অনামিকা দিদি, সে তো খুব ভালো মানুষ, তাকে আবার কে জানে না। ওর বাড়িতে আমাকে নিয়ে চলো কমলা। আমরা দুজন খুব ভালো বান্ধবী। অনেকদিন তাকে দেখিনি, আর ওর বাড়িটা আমি ভুলেও গেছি। এসো দিদিমণি, আমি দেখাচ্ছি। কমলা অমৃতাকে সঙ্গে করে নিয়ে মাটির রাস্তা হয়ে অনামিকার বাড়ি যেতে লাগে। ঠিক সেই সময় অজয় নিজের বাড়ির পেছনে একটা গাড্ডা কেটে রাখছিল। এই অমৃতা যে আমার উপরে ভরসা করেছে, আর এ 6তম মহিলা যার সাথে আমি বিশ্বাসঘাতকতা করব। আজ রাতেই সব সম্পত্তি আমি আমার নামে লিখিয়ে তাকে সোজা উপরে পাঠিয়ে দেব। একথা ভাবতে ভাবতে সে খাল কাটছিল, আর ওদিকে কমলা অমৃতাকে সঙ্গে করে নিয়ে সোজা অনামিকার বাড়িতে চলে যায়। অনামিকা নিজের বড়লোক বান্ধবী অমৃতাকে দেখে চিনে ফেলে। অমৃতা দিদি, তুমি অনামিকা দিদিকে খুঁজছিলে না? ইনিই অনামিকা। ঠিক আছে কমলা, তুমি বলছিলে না বাড়িতে কিছু কাজ আছে, যাও করে ফিরে এসো। ততক্ষণ আমি অনামিকার সাথে গল্প করি, কেমন? আচ্ছা দিদিমণি, যেমনটা আপনি বলবেন। একথা বলে কমলা সেখান থেকে চলে যায়।
আরে, এভাবেই আমি দাঁড়িয়ে থাকবো নাকি অনামিকা? বসার জন্য একটা চেয়ার তো দে আমাকে। আমরা খুব গরিব তো, তাই বসার জন্য চেয়ার নেই। মাটিতে মাদুর বিছিয়ে বসি আমরা। বসবি কি তাহলে? চল। ছি, আমি মাদুরে বসবো কেন? আমি তোর বড়লোক বান্ধবী অনামিকা। তাই বুঝি? এতে মহান কি কথা? আয়, ভেতরে এসে বস। তার প্রয়োজন নেই, আমরা উঠোনে গিয়ে ফুলের বাগানের মধ্যে গিয়ে বসবো। অমৃতা বলছিলই ততক্ষণে সারদা এসে পড়ে। বৌমা, এই মেয়েটি কে? অমৃতা, আমার বন্ধু মা। যা তা বান্ধবী নই, বড়লোক বান্ধবী। বাগানে গিয়ে বসে গল্পগুজব করো বৌমা, আমি নাতনির কাছে আছি। চলো, তোমার শাশুড়িতে অনুমতি দিয়ে দিয়েছে, আমরা বাগানে বসে গল্পগুজব করি গে। মা, সে আসছে না যে। আমি গরুদের জন্য সবুজ সবুজ ঘাস নিয়ে আসছি। যেই ছেলে আসবে আমি তাকে তোমার কাছে পাঠিয়ে দেব। ততক্ষণে অমৃতা দেরি না করে অনামিকার হাত ধরে টেনে তাকে বাগানের দিকে নিয়ে যেতে লাগে। ওদিকে রমেশ সবুজ ঘাসের গোছা মাথায় নিয়ে হেঁটে হেঁটে বাড়ির দিকে আসছিল। এর আগে কখনো হয়নি, প্রথমবার অজয় আর অমৃতা একসাথে এই গ্রামে এসেছে। কার বাড়িতে এসেছে, আর তারা এখানে কি কাজের জন্যেই বা এসেছে? এসব প্রশ্নের উত্তর আমাকে কে খুঁজে দিতে সাহায্য করবে? এটাও কি হতে পারে যে অজয় অনামিকার জন্য কোনো একটা বিপদ এনে তার সামনে রাখবে? একথা ভাবতে ভাবতে সে বাড়ির দিকে হেঁটে আসছিল। ওদিকে উঠোনে ফুলের বাগানের মধ্যে বসে অমৃতা আর অনামিকা গল্পগুজব করছিল। গরিব ছেলে রমেশকে বিয়ে করার পরে অনামিকা, তোর জীবন কেমন কাটছে রে? খুব আনন্দে কাটছে রে। আমাকে দেখেও কি তুই বুঝতে পারছিস না অমৃতা? আমার শ্বশুর শাশুড়ি কুলির কাজ করেন, আমার স্বামী চাষের জমিতে চাষির কাজ করেন, আর যা হয় তা দিয়ে আমাকে ভালো করে রাখেন। যতখানি অজয় ভালোবাসা দেখেছিল তার থেকেও কি বেশি ভালোবাসা পাচ্ছিস? হ্যাঁ অমৃতা, তার থেকেও অনেক বেশি ভালোবাসা। অজয়ের সাথে তো তোর বিয়ে হয়েছে, সে কি তোকে স্বামীর ভালোবাসা দিচ্ছে? স্বামীর ভালোবাসা? সেটা কি হয় অনামিকা? নুন লঙ্কা ভাত হোক, আচার দিয়ে ভাত হোক, বা চিকেন মাটন মাছ যাই হোক না কেন, আগে উনি আমাকে নিজের হাতে খাইয়ে দেন। সে যতই বাড়ি দেরি করে আসুক না কেন, আমরা একসাথেই খাবার খাই। চাষের জমিতে ঘাসের মধ্যে যখনই কোনো ফুল ফোটে সেটা এনে সে আমার চুলে লাগিয়ে দেয়। মাথা ব্যথা হলে সে ঝন্ডু বাম লাগিয়ে দেয়। যদি কখনো জ্বর হয় তাহলে নিজে না ঘুমিয়ে সারা রাত আমার মাথায় জলপটি করে। অমৃতা এসব কথা চুপচাপ শুনছিল। তখনই রমেশ ঘাসের একটা বান্ডেল নিয়ে বাড়ি ফেরে। সারদা তাকে বলে যে অনামিকার এক বান্ধবী এসেছে। এ খবরটা পেতেই রমেশ দেওয়ালের পেছনে লুকিয়ে যায় আর সেখান থেকে দেখে তাদের দুজনের মধ্যে কি গল্পগুজব হচ্ছে। ঠিক সেই সময় ওদিকে অজয় যে গেস্ট হাউসে ছিল তার ফোনটা বেজে ওঠে। যতই রাত হোক না কেন, আজ রাতে অমৃতাকে আমাকে মারতেই হবে। এভাবে সে ফোনে কথাটা বলে। কিন্তু সেই রাতে অমৃতা অনামিকার বাড়িতেই ঘুমিয়ে পড়ে। তুই খুব ভাগ্যবান রে অনামিকা, আজ পর্যন্ত আমি এই স্বামীর ভালোবাসা কখনো পাইনি। এবার অজয়ের কাছে গিয়ে চাইতে হবে। কথাটা বলে অমৃতা সেখানেই ঘুমিয়ে পড়ে। পরের দিন অনামিকার বাড়িতে এসে কমলা অমৃতাকে অজয়ের সব সত্যি কথা খুলে বলে। অমৃতা তার কথায় বিশ্বাসই করতে পারে না। আপনাকে বিশ্বাস করতে হবে, তাই তো কাল রাতে এখান থেকে আপনাকে আর বাড়ি পাঠানো হয়নি। একথা হচ্ছিল ততক্ষণে অজয়ের গাড়িটি এসে অনামিকার বাড়ির সামনে থামে। ভয়ে ভয়ে অমৃতা গিয়ে গাড়িতে চেপে বসে। গাড়িটি এগিয়ে যেতে লাগে। অমৃতা, তোমার বাবা সব সম্পত্তি কি তোমার নামে করে দিয়েছেন? না অজয়। এই কথাটির থেকে অমৃতা অজয়ের মানসিকতাটা বুঝতে পেরে যায়। ওদিকে রমেশ আর অনামিকা নিজেদের মধ্যে বলাবলি করছিল। অনামিকা, যখন আমি বলেছিলাম তুমি মানোনি। এখন এসব কথা বলে কি আর লাভ? গরিব বৌমা নিজের বড়লোক বান্ধবীর প্রাণ বাঁচিয়েছে, এটা বড় কথা নয়? তুমিই বলো। তখন থেকে রমেশ আর অনামিকা একসাথে সুখময় জীবন কাটাতে লাগে। এভাবে অনামিকা নিজের বান্ধবীকে অজয়ের সব কথা এক এক করে খুলে বলে আর খুব চালাকির সাথে অজয়ের হাত থেকে তার প্রাণ বাঁচায়। অমৃতাও বুদ্ধি খাটিয়ে নিজের সম্পত্তি নিয়ে কোনো কথা অজয়কে জানতে দেয় না আর অজয়ের হাত থেকে নিজেকে বাঁচাতে সক্ষম হয়। এটি ছিল আজকের আমাদের গল্প। নতুন গল্প নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব। আপনাদের এই গল্পটি কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে নিশ্চয়ই লিখে জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।
সেদিন মহাশিবরাত্রির উৎসব। সারা বিশ্বের ভগবান ভোলেনাথের ভক্তরা ভগবানের নাম জাপ করছে। তখন প্রায় অন্ধকার নেমে এসছে। গরিব শঙ্কর নিজের কুঁড়ে ঘরে আলো জ্বালায়। তার স্ত্রীর নাম শ্যামলা, তার মেয়ে অনামিকা। তারা দুজনে নিজের মেয়ে অনামিকাকে দেখে ভীষণ আনন্দিত হয়। মেয়েকে দেখছো, সে কি সুন্দর নিজের মনে খেলছে। এটা নিয়ে খুব খুশি যে মেয়ে আমাদের ঘরে জন্ম নিয়েছে, কিন্তু এটাই দুঃখ যে 3টে চোখ নিয়ে জন্ম নিয়েছে। তার 3টে চোখ হোক, 4টে হাত পা হোক বা 5টা মাথা হোক, আমাদের ঘরে মেয়ে জন্ম নিয়েছে এতেই খুশি। যতদিন আমরা বেঁচে থাকবো তাকে যত্ন করে রাখবো। হ্যাঁ শ্যামলা, তা তো করবই। তবে আমাদের গ্রামের পুরোহিত মশাই আছেন না, উনি বলেছেন আমাদের মেয়ের কুষ্টি দেখে জানাবেন, তাই দেখা করে আসি। তুমি মেয়ের খেয়াল রেখো। কথা বলে সে বাড়ি থেকে বেরিয়ে যায়। কিছু দূর যাওয়ার পরে রাস্তায় একটি গাছ পড়ে। ঠিক সেখানেই বীরু নামের একটি মস্তান সেখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শঙ্করের বাড়ির ওপরে নজর রেখেছিল। ওই বাড়ি থেকে বাচ্চার হাসি আর মায়ের কথা শোনা যাচ্ছে, তার মানে এখনো তারা ঘুমোয়নি। যেই তারা ঘুমোবে ঠিক সে সময়ে তাদের বাড়িতে গিয়ে ত্রিনয়নী অনামিকাকে আমাকে মেরে দিতে হবে। গ্রাম প্রধান সুদর্শন বাবু বলেছেন তিনি আমাকে অনেক টাকা দেবেন। চোখ বড় বড় করে চোখের পাতা না ফেলে সে এসব কথা বলে। ঠিক সেই সময় তার নজর পড়ে গ্রামের মহেশ, যে মাংস কাটত, হাতে মস্ত বড় একটা চাকু নিয়ে শঙ্করের ঘরের পেছনে গিয়ে ঘরের ভেতরে ঝাঁকাঝাঁকি করছে। যেহেতু 3টি চোখ নিয়ে সে জন্ম নিয়েছে, তাই তার মায়ের থেকে আলাদা করার জন্য সুদর্শন আমাকে আজ্ঞা দিয়েছে। যেহেতু তুমি মাংস কাটো বলে তোমার মন খুব নিষ্ঠুর, তুমি তাকে তার মায়ের থেকে আলাদা করতে পারবে। জঙ্গলে নিয়ে গিয়ে তাকে মেরে ফেলো। মনে হয় না আমি এটা করতে পারবো। এবার কি করি? কথা সে ভাবছিলই, ততক্ষণ পুরোহিত মশাই সুভাষবাবু ছুটতে ছুটতে তার বাড়ির দিকে আসে। বীরু আর মহেশ তাকে ওভাবে দেখে কিছুই বুঝে উঠতে পারে না। পুরোহিত মশাই এদিকে খুব চিন্তিত। শঙ্কর, তুমি আর শ্যামলা নিজের ত্রিনয়নী মেয়ে অনামিকাকে নিয়ে এখান থেকে চলে যাও। সুদর্শন বাবু ভাবেন ত্রিনয়নী আমাদের এই গ্রামের জন্য ভীষণ অশুভ। পুরোহিত মশাইয়ের এই কথা শুনে শঙ্কর আর শ্যামলা ভীষণভাবে ঘাবড়ে যায়। শঙ্কর, এভাবে অবাক হয়ে কি দেখছো? তোমার মেয়েকে নিয়ে যাওয়ার জন্য মহেশ আর বীরু আসছে। তারা যে কোনো সময় এসে তোমার মেয়েকে নিয়ে যেতে পারে। বাকি সব ভোলেনাথের ইচ্ছে। এভাবে বলাতে শঙ্কর তাড়াতাড়ি করে একটা লণ্ঠন উঠিয়ে নিজের মেয়ে অনামিকা এবং শ্যামলাকে সঙ্গে করে নিয়ে ওই বাড়ি থেকে বেরিয়ে আসে। এসে দেখে বীরু আর মস্তান দাঁড়িয়ে আছে। পুরোহিত মশাই তাদেরকে দেখেন। একটি শিশুর প্রাণ নেয়া মহাপাপ, এই পাপ তোমরা করো না। তার আগে মহেশ আর বীরু তাদেরকে ধরে ফেলুক, শঙ্কর শ্যামলার বাচ্চাটিকে নিয়ে জঙ্গলের দিকে ছুটে পালায়। বীরু আর মহেশ তার পেছনে চিৎকার করে করে ছুটতে লাগে। শঙ্কর চিৎকার শুনে বলে, হ্যাঁ গো শ্যামলা, ওরা যে আমাদের পিছু পিছু আসছে। আমি যে ছুটতে পারছি না গো, আমার তো দম ফুলছে। এরকম বললে কি করে হয়? আমরা যদি ধরা পড়ি আমাদের মেয়েকে তারা মেরে ফেলবে, আর মেয়ে যদি চলে যায় তাহলে আমরা বেঁচে কি করব? হে ঈশ্বর, হে তোমার কেমন লীলা! তুমি আমাদেরকে সন্তান দিলে, তাও আবার ত্রিনয়নী মেয়ে, কিন্তু এখন এবার তাকে এভাবে মৃত্যু দেবে তুমি। ঈশ্বর, তোমাকেই তার রক্ষা করতে হবে। যখন সে এভাবে প্রার্থনা করছিল, কিছু দূরেই একটি পুরনো মন্দির দেখা যায়। শঙ্কর আর শ্যামলা আশ্চর্য হয়ে দেখতে লাগে। ত্রিনয়নী অনামিকা মৃদু মৃদু মিষ্টি করে হাসছিল। শঙ্কর আর শ্যামলা মন্দিরের ভেতরে চলে যায়। বীরু আর মহেশও মন্দিরের কাছে আসে, কিন্তু তাদের সেখানে এসে হাজির হওয়ার পরে মন্দির অদৃশ্য হয়ে যায়। তা দেখে বীরু আর মহেশ সেখান থেকে ভয়ের চোটে ছুটে পালায়। তাদের যাওয়া মাত্রই মন্দির সেখানে আবার থেকে চলে আসে। মন্দিরের ভেতরে একটা শিবলিঙ্গ ছিল, যেটার উপরে খুব ধুলো মাটি লেগেছিল। শ্যামলা, দেখো শিবলিঙ্গ। হ্যাঁ গো, আমাদের রক্ষার জন্য ভোলেনাথ নিজে এসেছেন। একথা বলা মাত্রই শিবলিঙ্গের সামনে নিজে থেকে প্রদীপ জ্বলে ওঠে। তুমি মন্দিরটাকে পরিষ্কার করে দাও, আজ রাতে আমরা এখানেই থাকবো। এখানে নয় শ্যামলা, যদি আমরা মন্দিরের বাইরে চলে যাই আর ওরা আমাদের পিছু করতে লাগে তাহলে কি হবে বলো তো? আমরা এই জঙ্গলে ঘন অন্ধকারে কোথায় ছুটতে ছুটতে যাব বলো? অন্তত এই মন্দিরে ভোলানাথ আমাদের রক্ষা করবেন।
শ্যামলার কথা শুনে শঙ্করেরও সঠিক লাগে। মন্দিরের কিছু জায়গা পরিষ্কার করে তারা আরামসে বসে পড়ে। অনামিকা নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে। মেয়েকে নিয়ে চিন্তিত শঙ্কর আর শ্যামলা একে অপরকে বলে, এখন সে ছোট, তার তৃতীয় চোখ নিয়ে এখন বেশি চিন্তা নেই। লেকিন যেমন সে বড় হবে, বাড়ির বাইরে যখন সে বেরোবে, নিজের জীবনটা সে কিভাবে কাটাবে? আমার দিন রাত শুধু এই চিন্তায় সাতাচ্ছে। জানি না সে কি করে বাঁচবে। সে যাই হোক, কিন্তু শ্যামলা একটা কথা জানো, কেউ এসে আমাদের মেয়ের প্রাণ নিয়ে নেবে, তাও আমাদের চোখের সামনে, সেটা তো আর সহ্য করা যায় না। তারা এই নিয়ে চর্চা করছিলই, ঠিক সেই সময় শিবলিঙ্গর ভেতর থেকে প্রকাশ বেরিয়ে আসে। সেই প্রকাশের সাথে সাথে আওয়াজও বেরোয়, ত্রিনয়নী কন্যার জন্য চিন্তার কোনো প্রয়োজন নেই। অনামিকা আমারই যে অবতার, তার তৃতীয় চোখটি তাকে সব বিপদ থেকে রক্ষা করবে। ক্ষিপ্ত হলে যেভাবে আমার তৃতীয় চোখটি খোলে, সেরকমই অনামিকারও তৃতীয় চোখটি খুলবে তাকে বাঁচাবার জন্য। আর এই সত্যটা যদি তোমরা কারো সামনে প্রকাশ করো, তাহলে তোমাদেরও বিপদ হতে পারে। কথাটা কিন্তু তোমরাও মনে রেখো। কথা বলার পরে সে শিবলিঙ্গটি ওই জায়গা থেকে অদৃশ্য হয়ে যায়। পরের দিন সকালে তারা অনামিকাকে নিয়ে অন্য গ্রামে চলে যায়। সেখানে তারা মজদুরের কাজ করে অনামিকাকে বড় করে তোলে। দেখতে দেখতে অনামিকা 25 বছরের হয়ে যায়। বিয়ে দিয়ে তাকে সারদার বাড়িতে পাঠানো হয়। তখন একদিন শাশুড়ি মা বৌমা অনামিকাকে বলে, হ্যাঁ গো বৌমা, তোমার কপালেই দাগটা কি? জানি না মা, যখনই আমি জিজ্ঞাসা করি আমার মা কিছুই বলে না। ওই বলে কিছু একটা দাগ, তারপর কথাটাকে এড়িয়ে যায়। বুঝলাম, বলো জল খাবারে কি বানিয়েছো? এখন আমি ভোলেনাথের জন্য নৈবেদ্য বানালাম মা। অনামিকার এ কথাটা শুনে সারদা, যে একদম নাস্তিক ছিল, সে ভীষণভাবে রেগে যায়। আর রেগে মেগে সে অনামিকাকে বলে, তোমার এত বড় সাহস! বলেছিলাম না এই ঘরে পুজো পাঠ হবে না? কিন্তু তোমার শ্বশুর মশাইয়ের জন্য আমি বলেছিলাম আমার ঘুম থেকে ওঠার আগে তুমি যেন এই পুজো পাঠ সব শেষ করে নাও। এখন যখন জল খাবারের কথা বলছি, তো তুমি বলছো শিবের জন্য নৈবেদ্য বানিয়েছো। তোমার এত সাহস! এই বলে সারদা তাকে মারার জন্য নিজের হাতটা তোলে। অনামিকা ভীষণ ভয় পেয়ে যায়। ঠিক সেই সময় প্রসাদ আসে। বৌমা, যাও গিয়ে জল খাবার বানাও। এভাবে বলাতে অনামিকা সেখান থেকে সোজা রান্নাঘরে চলে যায় আর জলখাবার বানাতে লাগে। এ কি সারদা, বৌমাকে মারতে হাত তুললে? আমরা এই ঘরে তাকে বসে বসে খাওয়াচ্ছি, আর যেই আমি জিজ্ঞাসা করলাম জল খাবার হয়েছে কিনা, বলছে শিবের জন্য নৈবেদ্য হয়েছে মাত্র। আমি তোমার বলাতে পুজোর জন্য রাজি হয়েছিলাম। আজ যদি অনামিকা এরকমটা করে, তাহলে এই বাড়ি থেকে তাকে বের করে দেবো। ভুল করছো সারদা, তুমি বিশ্বাস করো না করো না, কিন্তু এভাবে যে শিবের ভক্ত, তার ওপরে তুমি যদি হাত তোলো, কিন্তু সেটা খুব বড় ভুল হবে। আমারই পোড়া কপাল। কিন্তু তোমাকে আরেকটা কথা ভালো করে বলে রাখছি সারদা। সেটা কি শুনি? আর কিছুদিনের মধ্যেই শিবরাত্রি। বৌমা পুজোর জন্যে উপোস রাখলে বা শিবের সেবা করলে, তুমি তাকে কোনো কথা বলবে না। যখন কোনো উপায় নেই তো করতে দিতেই হবে। একথা বলে রেগেমেগে সারদা সেখান থেকে চলে যায়। তারপর শিবরাত্রির দিন আসে। বৌমা অনামিকা ঘরেই শিবলিঙ্গের সামনে বসে ভোলেনাথের পুজো করতে লাগে। জোরে জোরে শিবনাম নিয়ে সে মন্ত্র উচ্চারণ করতে লাগে। সেই নাম শুনে সারদা সকাল সকাল চোখ খোলে। সারা ঘর ধূপ আর ধুঁয়োতে ভরা। সেই ধুঁয়ো, সেই মন্ত্র শুনে সারদা ভীষণভাবে রেগে যায়। সারদা সোজা বেডরুম থেকে উঠে ঠাকুর ঘরে চলে যায়। সেখানে অনামিকা শিবলিঙ্গের সামনে বসে পূজা অর্চনা করছিল। এটা একটা ঘর নাকি? ব্যাপারটা আমাকে দেখতেই হবে। এরকমটা ভেবে সারদা রেগে মেগে ঠাকুর ঘরে যায়। এসব হচ্ছেটা কি? মা, আজকে যে শিবরাত্রি, আজকে শিবের বিশেষ করে পুজো হয়। প্রত্যেক দিন যেটা পুজো করছো তাতে হচ্ছে না, আজ আবার বিশেষ করে পুজো করতে হয়? হ্যাঁ গো মা, আর আমাকে বিরক্ত করবেন না, এবার এখান থেকে যান দেখি। একথা বলে অনামিকা নিজের চোখ বন্ধ করে শিবনাম জপ করতে লাগে। তা দেখে সারদা ভীষণ ক্ষেপে যায়। অনামিকাকে এক লাথি মারে। অনামিকা পড়ে যায়। যেহেতু পায়ে করে লাথি মেরেছিল সে অনামিকা ভীষণভাবে রেগে যায় আর তার তৃতীয় চোখটি খুলে যায়। তা দেখে সারদা ভয় পেয়ে যায়। তখন অনামিকা রেগে মেগে বলে,
একবার বললে আপনি বুঝতে পারেন না বুঝি? আমাকে এভাবে কেন রাগাচ্ছেন? আমার পুজোতে কেন বিঘ্ন ঘটাচ্ছেন? আপনাকে এভাবে সে বলে। তারপর তার খোলা সেই তৃতীয় চোখটি থেকে আগুন বেরিয়ে সোজা সারদার ওপরে গিয়ে পড়ে। সারদা কোনোভাবে নিজের প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালায়। তা সত্ত্বেও সে আগুন আর থামে না, সারদার ওপরে ক্রমাগত গিয়ে পড়ে। ততক্ষণে প্রসাদ আর রমেশ যে বাইরে গেছিল তারা বাড়ি ফিরে আসে। তারা অনামিকার সেই তৃতীয় চোখটিকে দেখে। তারা পুরো ব্যাপারটা বুঝতে পারে। তারা হাত জড়ো করে ভোলেনাথকে স্মরণ করে। তারা জোরে জোরে শিবনাম জপ করতে লাগে। তবে গিয়ে অনামিকা শান্ত হয়, তার তৃতীয় চোখটি বন্ধ হয়। তা দেখে রমেশ আর প্রসাদ ভীষণ অবাক হয়। হাতে আগুন পড়াতে সারদার হাত পুড়ে গেছিল, তাই সকলে তাকে নিয়ে এসে শিবলিঙ্গর কাছে বসায়। হে ভোলেনাথ, আমার শাশুড়িকে ক্ষমা করে দাও, ওনার এই কষ্ট শেষ করে দাও প্রভু। হ্যাঁ ভোলেনাথ, আজ থেকে আমার স্ত্রীও তোমার পূজা অর্চনা করবে, তোমার নাম জপ করবে। হ্যাঁ ভোলেনাথ, এই কষ্ট আর আমি সহ্য করতে পারছি না, আমাকে এই কষ্ট থেকে বাঁচাও ভোলেনাথ। এভাবে সারদা বিনতি করতে লাগে। কিছুক্ষণ পরে শিবলিঙ্গ থেকে একটি জ্যোতি বেরিয়ে এসে সারদার ওপরে পড়ে। তারপর সারদা আবার সাধারণ হয়ে ওঠে। তখন থেকে পুরো পরিবার ভোলেনাথের ভক্ত হয়ে যায় আর পূজা অর্চনা করে সবাই সুখে জীবন কাটায়। আজ এই পর্যন্ত। নতুন গল্প নিয়ে আবার হাজির হব। ততক্ষণের জন্য নমস্কার।